বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী জিওভান্নি ডি স্টামেনের লেখা মাইন্ডফুল সেলফ ডিসিপ্লিন বইটি। অলি একটি ছোট শহরে থাকা এক সাধারণ ছেলে, বয়স 24-25-এর আশেপাশে। দেখতে সাধারণ হলেও তার ভাবনা চিন্তা ছিল অসাধারণ। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে কোনো কাজ শুরু তো করত কিন্তু শেষ করতে পারত না। সেটা সকালে তাড়াতাড়ি ওঠার প্ল্যান হোক, ডায়েট ফলো করা হোক, পড়ার টেবিলে বসা হোক বা জিমে যাওয়া, সব কিছুই কয়েকদিন চলত আর তারপরে ঢিলেমি চলে আসতো। প্রত্যেকবার সে নিজেকে দোষ দিত, আমার মধ্যে কোনো সেলফ ডিসিপ্লিনই নেই। কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হতো না। একদিন তার পুরনো স্কুলের বন্ধু মহিনের সাথে দেখা হলো। মহিন এখন একজন মোটিভেশনাল স্পিকার এবং নিজের কাজে বেশ সফল। দুজনে চায়ের দোকানে বসে গল্প শুরু করলো। কথার এক পর্যায়ে মহিন তার সমস্যার কথা মহিনকে জানালো। বন্ধু, আমি কোনো কিছুই ধারাবাহিকভাবে করতে পারি না। আমি অলস নই, কিন্তু জানি না কেন ডিসিপ্লিন ধরে রাখতে পারি না। মহিন হেসে বলল, অলি, তুই কি জানিস সেলফ ডিসিপ্লিনের আসল শুরুটা কোথা থেকে হয়? কোথা থেকে? অলি আগ্রহের সাথে জিজ্ঞেস করল। উদ্দেশ্য। যদি তুই না জানিস যে তুই কাজটা কেন করতে চাস, তাহলে ডিসিপ্লিন কখনোই টিকবে না। যতই অ্যালার্ম লাগাস বা টু ডু লিস্ট বানাস, যদি ভেতর থেকে কারণটা শক্তিশালী না হয়, তুই প্রত্যেকবার হেরে যাবি। অলি একটু দ্বিধায় পড়ে গেল। মানে? মহিন বোঝালো, ধর তুই রোজ সকালে 6টায় উঠতে চাস, কিন্তু কেন? শুধু এই জন্য যে ইউটিউবে কেউ বলেছে সফল মানুষেরা সকালে ওঠে? নাকি এই জন্য যে তুই তো শরীরকে উন্নত করতে চাস, মনকে পরিষ্কার রাখতে চাস আর নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করতে চাস? যদি দ্বিতীয় কারণটা সত্যি হয় এবং সেই কারণটা তোর হৃদয়ের সাথে যুক্ত থাকে, তাহলে ডিসিপ্লিন বজায় রাখার জন্য তোর কোনো বাইরের মোটিভেশনের প্রয়োজন হবে না। অলির কিছুটা বুঝতে পারল। সেই রাতে সে প্রথমবার একা বসে নিজেকে প্রশ্ন করল, আমি কি চাই, কেন চাই, আমার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? সে তার পুরনো স্বপ্নগুলোকে মনে করল। আইএএস অফিসার হওয়া, পরিবারকে গর্বিত করা, নিজের উপর বিশ্বাস রাখা। আর তখনই সে বুঝল যে সে এতদিন শুধু অভ্যাসগুলোকে ধরার চেষ্টা করছিল, সেই ভিত্তিকেই ছাড়া যার উপর অভ্যাসগুলো টিকে থাকে। পরের দিন থেকে অলি নতুন পদ্ধতি নিল। এখন সে সকালে ওঠার আগে নিজের লক্ষ্যটাকে মনে করত, সে স্বপ্নটা যা সে নিজেকে দেখিয়েছিল। যখনই তার মন উড়ু উড়ু করত, যখন ইনস্টাগ্রাম স্ক্রল করতে ইচ্ছে করত বা যখন বন্ধুরা বাইরে থেকে ডাকতো, সে নিজেকে একটা প্রশ্ন করত, এই কাজটা কি আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? আর উত্তর পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যেত। ধীরে ধীরে তার মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করলো। এখন তাকে জোর করে ডিসিপ্লিন মানতে হতো না, বরং সে নিজে থেকেই স্বাভাবিকভাবে সেই দিকে যেতে শুরু করলো। এখন জিমে যাওয়া তার কাছে বোঝা মনে হতো না, কারণ সে জানতো যে একটা শক্তিশালী শরীর তার আত্মবিশ্বাস বাড়াবে। পড়ার জন্য বসা অত্যাচার মনে হতো না, কারণ তার মাথায় পরিষ্কার ছিল যে এই পরিশ্রম একদিন তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। একদিন তার বন্ধু রবি জিজ্ঞেস করল, অলি, তুই কিভাবে এত ধারাবাহিক হয়ে গেলি? আগে তো তুই আমার সাথেই নেটফ্লিক্স দেখতিস। অলি হাসল, আমি শুধু একটা জিনিস শিখেছি, যদি তোর কাজের কোনো গভীর কারণ না থাকে, তাহলে তুই ডিসিপ্লিনকে টিকতেই দিবি না। যখন কারণটা শক্তিশালী হয়, তখন মন নিজে থেকেই সমস্ত বাধা বিপত্তির সাথে লড়াই করে। রবি বলল, মানে তুই মোটিভেশন খুঁজে পেয়েছিস? না, অলি বলল, আমি স্বচ্ছতা খুঁজেছি। সেলফ ডিসিপ্লিনের জন্য শুধু শক্তিশালী ইচ্ছাশক্তি নয়, একটা শক্তিশালী উদ্দেশ্যও প্রয়োজন। যখন ভেতর থেকে বোঝা যায় যে কেন করতে হবে, তখন মন নিজেই রাস্তা খুঁজে নেয়। সে আরও বলল, এখনও মাঝে মাঝে মনে হয় যে আজ ছেড়ে দেই, কিন্তু তখন আমি আমার কেনটাকে মনে করি, আমার স্বপ্ন, আমার কারণ, আর সেটাই আমাকে ট্র্যাকে ফিরিয়ে আনে। কয়েক মাসের মধ্যেই তার মধ্যে লক্ষণীয় পরিবর্তন আসতে লাগলো। তার বাবা মাও অবাক হয়ে গিয়েছিল যে অলি এখন অনেক বেশি শান্ত, মনোযোগী এবং ইতিবাচক হয়ে উঠেছে। এখন সে ছোট কাজও মন দিয়ে করত, সময় পরিচালনা করত এবং নিজের সাথে খুশি থাকত। অলির কাছে এখন ডিসিপ্লিন বিরক্তিকর বা খাঁচার মতো লাগতো না। এখন সে ডিসিপ্লিনকে একজন বন্ধুর মতো দেখত, যে তাকে প্রতিদিন তার স্বপ্নের আরও কাছে নিয়ে যায়।
আগে যেখানে সে একদিন পড়াশোনা করার পর নিজেকে পুরস্কার দিতে চাইতো, এখন সে সপ্তাহের পর সপ্তাহ ধারাবাহিক থাকার পরেও নিজেকে শুধু বলতো, ভালো করেছিস, এভাবেই এগিয়ে চল। সে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট লিখল, ডিসিপ্লিন মানে নিজেকে কোনো কিছু করার জন্য জোর করা নয়। ডিসিপ্লিন হলো এটা জানা যে তুমি কাজগুলো কেন করতে চাও। যখন কেনটা পরিষ্কার হয়ে যায়, তখন কিভাবেটা সহজ হয়ে যায়। এখন তার বন্ধুরাও তাকে জিজ্ঞেস করতে শুরু করেছিল যে সে কিভাবে এত মনোযোগী থাকে। আর প্রত্যেকবার অলি একটাই কথা বলতো, নিজের ভেতরে দেখো, কারণটা খোঁজো। যখন কারণ শক্তিশালী হয় তখন অজুহাত দুর্বল হয়ে পড়ে। অনেক সময় মানুষ ভাবে যে ডিসিপ্লিন মানে ত্যাগ স্বীকার, কিন্তু অলি বুঝেছিল যে ডিসিপ্লিন আসলে স্বাধীনতা দেয়, বিভ্রান্তি, অলসতা, বাধা এবং অপরাধবোধ থেকে স্বাধীনতা। আর এই সব কিছু শুরু হয় একটা স্বচ্ছতা থেকে, একটা সাধারণ কিন্তু শক্তিশালী কেন থেকে। এখন অলি যখনই কোনো নতুন কাজ শুরু করত, সে আগে নিজেকে 3টে প্রশ্ন করত। 1, এই কাজটা কি আমার লক্ষ্যের সাথে যুক্ত? 2, এটা কি আমার মূল্যবোধের সাথে মেলে? 3, আমি কি এটা শুধু এই জন্য করছি কারণ সবাই করছে, নাকি আমি সত্যিই এটা করতে চাই? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হতো, তবেই সে এগিয়ে যেত। আর এখান থেকেই তার সেলফ ডিসিপ্লিন আরও মজবুত হয়ে উঠল। এই গল্প থেকে একটা কথা পরিষ্কার, ডিসিপ্লিন কোনো এড়িয়ে যাওয়ার মতো জিনিস নয়, আর না এটা একদিনে তৈরি হওয়া কোনো অভ্যাস। এটা একটা যাত্রা যা স্বচ্ছতা এবং উদ্দেশ্য দিয়ে শুরু হয়। যতক্ষণ না তোর কাজগুলো তোর হৃদয়ের সাথে জুড়বে, ততক্ষণ তোর ধারাবাহিকতা মজবুত হতে পারবে না। অলির মতো যদি তুইও নিজের সাথে জুড়তে পারিস, নিজের কেনটাকে বুঝতে পারিস, তাহলে ডিসিপ্লিন নিজে থেকেই তোর আচরণের অংশ হয়ে যাবে। তখন তোকে বারবার রিমাইন্ডার লাগাতে হবে না। তো সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে, বাধাগুলো দুর্বল হবে, আর তুই প্রতিদিন নিজের জন্য গর্ব অনুভব করবি। কারণ শেষে গিয়ে সেলফ ডিসিপ্লিন কোনো শাস্তি নয়, বরং সেই সেতু যা তোকে তোর স্বপ্নের সাথে যুক্ত করে। আর সেই সেতুর প্রথম ইট হলো তোর উদ্দেশ্য। অলির জীবনে এখন ধীরে ধীরে নতুন ভারসাম্য আসতে শুরু করেছিল। আগে যেখানে সে কাজ অসম্পূর্ণ ছেড়ে দিত, এখন সে সেগুলোকে সম্পূর্ণ করত। তার মধ্যে একটা নতুন স্বচ্ছতা ছিল, যা তাকে সেলফ ডিসিপ্লিন বজায় রাখতে সাহায্য করছিল। কিন্তু একটা নতুন সমস্যা সামনে এলো, মনোযোগের অভাব এবং আবেগপ্রবণ আচরণ। একদিন অলি লাইব্রেরিতে বসে আইএএসের প্রস্তুতি নিচ্ছিল। সামনে বই খোলা, কিন্তু মন অন্য কোথাও ঘুরছিল। মোবাইল বারবার ভাইব্রেট হচ্ছিল, কখনো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, কখনো ইনস্টাগ্রাম রিলের চিন্তা। সে অনেকবার নিজেকে বোঝালো, পড়াশোনা কর, সময় নষ্ট করিস না, কিন্তু মন বারবার শুধু পথভ্রষ্ট হয়। তার মনে হচ্ছিল যেন তার ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ছে। আমার পরিশ্রমে কি কোনো খামতি আছে? আমার ডিসিপ্লিন কি আবার ভেঙে যাচ্ছে? সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, কিন্তু এবার সে নিজেকে দোষ না দিয়ে বোঝার চেষ্টা করল মন এত তাড়াতাড়ি কেন ঘুরে যায়। এই চিন্তা নিয়ে সে একদিন সন্ধ্যায় তার মেন্টর মহিনের সাথে দেখা করতে গেল। অলি সবটা খুলে বলল, কিভাবে পড়ার সময় তার মন বারবার ঘুরে যায়, কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। মহিন হেসে জিজ্ঞেস করল, অলি, তুই কখনো তোর চিন্তাগুলোকে শুধু পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিস? মানে? অলি জিজ্ঞেস করল, মানে যখনই তোর মন ঘুরে যায়, তুই কি সেই মুহূর্তটাকে লক্ষ্য করিস, নাকি শুধু নিজেকে বকতে শুরু করিস? অলি চুপ হয়ে গেল। মহিন বলল, দেখ, ডিসিপ্লিনের মানে এটা নয় যে তুই আবেগের সাথে লড়াই করবি আর তাকে দাবিয়ে দিবি। এটা এক ধরনের মানসিক কুস্তি হয়ে যায়। ডিসিপ্লিনকে টেকসই করার জন্য তোর প্রয়োজন মনোযোগ বা মাইন্ডফুলনেস। তারপর সে আরও একটু বোঝালো, মাইন্ডফুলনেস মানে নিজের চিন্তা এবং অনুভূতিগুলোকে বিচার না করে পর্যবেক্ষণ করা। যখন তুই সচেতন থাকিস যে এখন আমার মন ঘুরেছে, আর তুই সেই চিন্তাটাকে চিনে নিয়ে আবার ফিরিয়ে আনিস, তখনই আসল নিয়ন্ত্রণ তৈরি হয়। সেই রাতে অলি একটা নতুন জিনিস চেষ্টা করল। পড়ার সময় যখন তার মন ইনস্টাগ্রামের দিকে গেল, সে নিজেকে থামালো না, শুধু নিজেকে বলল, এখন আমার মন ঘুরেছে, কিন্তু তার মানে এটা নয় যে আমাকে এই আবেগের বশবর্তী হতেই হবে। সে একটা গভীর শ্বাস নিল, মোবাইলের দিকে তাকালো, তারপর নরমভাবে নিজেকে বলল, না, এখন নয়, পরে দেখে নেব। এটা কোনো জাদুর মতো একদিনে হয়নি, কিন্তু ধীরে ধীরে অলি পর্যবেক্ষণ করতে শিখে গেল। আগে সে ভাবনা চিন্তা ছাড়াই নোটিফিকেশন চেক করত, এখন সে একটা বিরতি নিত। সেই ছোট্ট বিরতির মুহূর্তে সে নিজেকে একটা সুযোগ দিত, আবেগকে অনুসরণ করা
নাকি সচেতনভাবে তাকে অন্যদিকে চালিত করা। অলি এখন প্রতিদিন সকালে মেডিটেশন করতে শুরু করল। মাত্র 5 মিনিটের জন্য সে চোখ বন্ধ করত, শ্বাসের ওপর মনোযোগ দিত, আর যে চিন্তাই আসতো তাকে শুধু লক্ষ্য করত, তাকে ধরা বা তার সাথে লড়াই না করে। এই ছোট্ট অভ্যাসটা তার মনোযোগকে ধারালো করে তুলছিল। ধীরে ধীরে অলি লক্ষ্য করল যে এখন বাধা বিপত্তির ওপর তার নিয়ন্ত্রণ বাড়ছে। আগে সে একটা আবেগপ্রবণ ক্লিকে ইনস্টাগ্রাম খুলে ফেলত, এখন সে নিজেকে জিজ্ঞেস করত, এটা কি এখন জরুরি? একদিন যখন তার বন্ধু বিকাশ জিজ্ঞেস করল, তুই পড়ার সময় এত মনোযোগ কিভাবে ধরে রাখিস? তখন অলি হেসে বলল, আমি আর আমার চিন্তার সাথে লড়াই করি না, আমি সেগুলো লক্ষ্য করি, বুঝি, তারপর নিজেকে জিজ্ঞেস করি, আমি কি এই আবেগকে এখন অনুসরণ করতে চাই? বিকাশ একটু অবাক হলো, এত শান্তভাবে কিভাবে ভাবতে পারিস? আমার তো সোজা স্ক্রোল করতে ইচ্ছে করে। অলি বলল, আগে আমার সাথেও এটা হতো, তারপর আমি বুঝলাম যে মনকে নিয়ন্ত্রণ করার মানে তাকে দাবিয়ে রাখা নয়, তাকে বোঝা। যখন তুই তোর আবেগগুলোকে প্রতিক্রিয়া না করে দেখিস, তখন তোর মন নিজে থেকেই শান্ত হতে শুরু করে। মাইন্ডফুলনেস অলিকে একটা নতুন শক্তি দিয়েছিল, সচেতনতার শক্তি। সে এখন কোনো সৈনিকের মতো জোর করে ডিসিপ্লিন চাপিয়ে দিচ্ছিল না, বরং একজন পর্যবেক্ষকের মতো নিজের আচরণকে পথ দেখাচ্ছিল। এখন পড়ার মাঝে একঘেয়েমি এলে সে নিজেকে জিজ্ঞেস করত, আমি কি সত্যিই একঘেয়েমি বোধ করছি, নাকি শুধু পালাতে চাইছি? আর যখন তার মনে হতো যে মন খুব অস্থির, তখন সে 2 মিনিটের একটা মাইন্ডফুল ব্রেক নিত, গভীর শ্বাস নিত, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করত, তারপর ধীরে ধীরে আবার ফোকাস করত। মাইন্ডফুলনেসের কারণে তার সেলফ ডিসিপ্লিনে একটা গভীরতা এসেছিল। এখন তাকে নিজেকে ধাক্কা দিতে হতো না, এখন সে নিজেকে নরমভাবে মনে করিয়ে দিত, তুই এখন কি বেছে নিচ্ছিস। একদিন সে পরীক্ষার জন্য মক টেস্ট দিচ্ছিল, মাঝে একটা প্রশ্নের উত্তর দিতে পারল না আর বিরক্তি হতে লাগলো। আগে হলে সে রাগে পেন ছুঁড়ে ফেলত বা পরীক্ষাই ছাড়ে দিত, কিন্তু এবার সে থামল, গভীর শ্বাস নিল আর নিজেকে নরমভাবে বলল, ঠিক আছে, শুধু এই অনুভূতিটাকে পর্যবেক্ষণ করো। সেই মুহূর্তটা একটু অস্বস্তিকর ছিল, কিন্তু সে সেই বিরক্তিকে প্রতিরোধ করল না। সে শুধু সেটাকে দেখল, গ্রহণ করল, তারপর শান্তভাবে পরের প্রশ্নে চলে গেল। সে এখন জেনে গেছিল যে প্রত্যেকবার আবেগকে দাবিয়ে দেওয়ার চেয়ে তাকে গ্রহণ করা এবং বোঝা অনেক বেশি শক্তিশালী। ধীরে ধীরে মাইন্ডফুলনেস তার দৈনন্দিন রুটিন হয়ে গেল। প্রতিদিন সকালে সে 5 মিনিট নিজের সাথে কথা বলতো, নিজের অনুভূতিগুলো পরীক্ষা করত আর দিনের প্রাধান্যগুলো ঠিক করত। এতে তার মন আগের থেকে অনেক বেশি ক্লিয়ার থাকত আর বাধা বিপত্তির প্রভাব কমে যেত। এখন তার ডিসিপ্লিনগুলো খাঁচার মতো লাগতো না, বরং একটা হালকা গাইডের মতো মনে হতো, যে তাকে দিক নির্দেশনা দেয়, বিচার করে না। সচেতনতার সাথে সে তার ডায়েরিতে একটা লাইন লিখল, ডিসিপ্লিন মানে ইচ্ছাকে দাবিয়ে রাখা নয়, তাকে বোঝা। মাইন্ডফুলনেসই হলো চাবিকাঠি। তার এই কথা এখন অন্যেরাও বুঝতে শুরু করেছিল। তার বন্ধু, তার ছোট ভাই, এমনকি তার মাও এখন অলির কাছে মেডিটেশনের কথা জিজ্ঞেস করত। একদিন লাইব্রেরিতে পড়ার সময় তার কাছে একটি মেয়ে এলো। এক্সকিউজ মি, আপনি কি অলি? আমি শুনেছি আপনি মাইন্ডফুলনেসের অভ্যাস করেন। আমিও খুব বিক্ষিপ্ত বোধ করি, সাহায্য করতে পারেন? অলি হাসল, হ্যাঁ অবশ্যই। শুরু করার জন্য শুধু এটুকুই করুন, প্রত্যেকবার যখন আপনার মন ঘুরবে তাকে ধরবেন না, শুধু দেখুন এবং তারপর আলতো করে নিজেকে মনে করান যে আপনি এখন কি বেছে নিতে চান। মেয়েটির চোখে একটা আশা দেখা গেল, যেন প্রথমবার কেউ তাকে বুঝেছে। অলি এখন জেনে গিয়েছিল যে ডিসিপ্লিনকে দীর্ঘমেয়াদী করতে হলে শুধু মোটিভেশন বা জোর দিয়ে কাজ হবে না। মাইন্ডফুলনেসই সেই অস্ত্র যা মানুষকে তার আচরণের ওপর সচেতন নিয়ন্ত্রণ দেয়। যখন তুই সচেতন থাকিস তখন তুই প্রতিক্রিয়াশীল হোস না, তুই সংবেদনশীল হোস। আর এটাই একটা বিক্ষিপ্ত মন এবং একটা সুশৃঙ্খল মনের মধ্যে পার্থক্য গড়ে তোলে। এখন অলির প্রতিটি দিন একটা সচেতন এবং শান্ত উপস্থিতি দিয়ে শুরু হতো, আর সে প্রতিটি সিদ্ধান্ত নিত ইচ্ছাকৃতভাবে, আবেগপ্রবণভাবে নয়। এই যাত্রায় সে শিখেছিল যে যখন তুই নিজেকে জানিস তখন নিজেকে বদলানোর প্রয়োজন হয় না, তোর বোঝাপড়াই তোকে রূপান্তরিত করে দেয়। আর এই বোঝাপড়া থেকেই জন্মায় আসল সেলফ ডিসিপ্লিন, এমন এক শক্তি যা শান্ত এবং স্থির। অলির জীবনে এখন একটা স্থিতিশীলতা আসতে শুরু করেছিল। সেলফ ডিসিপ্লিন এবং মাইন্ডফুলনেস তাকে আগের চেয়ে অনেক বেশি মনোযোগী এবং সচেতন করে তুলেছিল। কিন্তু জীবন সরল রৈখিক নয়, আর মানুষের মন তো একেবারেই নয়। একদিন হঠাৎ তার মন খুব খারাপ হয়ে গেল, মোটিভেশন যেন উধাও হয়ে গেছে। সে সকালে উঠল, কিন্তু সেই শক্তির সাথে নয় যার সে গত কয়েক সপ্তাহ ধরে অনুভব করছিল।
মোবাইল স্নুজ করতে থাকলো আর মেডিটেশনও বাদ দিয়ে দিল। পড়ার মন করলো না আর নিজেকে বলল, আজ ছেড়ে দিই, কাল থেকে আবার শুরু করব। দিনটা অপরাধ বোধে কেটে গেল। রাতে বিছানায় শুয়ে সে ভাবতে লাগলো, আমি কি আবার পিছিয়ে যাচ্ছি? পরের দিনও একই ঘটনা ঘটল। মোটিভেশন নামের জিনিসটা যেন কোথায় লুকিয়ে পড়েছে। তৃতীয় দিন যখন সে নিজেকে আয়নায় দেখল, তখন কিছু একটা বুঝল। মোটিভেশন তো আর প্রতিদিন একরকম থাকে না, কখনো বেশি কখনো কম। কিন্তু আমি যদি প্রত্যেকবার শুধু মোটিভেশনের ওপর নির্ভর করি, তাহলে ধারাবাহিকতা সম্ভব নয়। সে সোজা মহিনের কাছে গেল, যে তার মেন্টর এবং গাইডের মতো হয়ে গিয়েছিল। সে সবটা খুলে বলল, আমি বুঝতে পারছি না কেন আমি প্রতিদিন মোটিভেটেড থাকতে পারি না। কাল পর্যন্ত সব ঠিক ছিল, আজ কিছুই ভালো লাগছে না। মহিন তার কথা মন দিয়ে শুনল আর বলল, খুব ভালো কথা যে তুই এটা লক্ষ্য করেছিস। দেখ, মোটিভেশন একটা আবেগের ঢেউয়ের মতো, আসি আর যায়। এর ওপর পুরোপুরি নির্ভর করা মানে একটা নড়বুড়ে ভিত্তির ওপর বিল্ডিং তৈরি করা। অলি একটু দ্বিধান্বিত হলো। তাহলে কি আমি প্রত্যেকবার নিজেকে জোর করতে থাকব? মহিন হালকা হেসে জবাব দিল, না, জোর করিস না, সিস্টেম তৈরি কর। এমন একটা সিস্টেম যা তোকে প্রতিদিন পথ দেখাবে, তুই মোটিভেটেড থাকিস বা না থাকিস। মহিন তাকে একটা নোটবুক দিয়ে বলল, এবার এটাকে তোর একটা দৈনিক রুটিন বানিয়ে নে। এমন একটা রুটিন যেখানে ছোট ছোট অভ্যাস থাকবে যা তোকে নিজে থেকেই সঠিক দিকে নিয়ে যাবে। সেদিন থেকে অলি নিজের জন্য একটা সিস্টেম ডিজাইন করলো। সে জানতো যে একদিনে অনেক কিছু বদলানো অবাস্তব, তাই সে ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করলো। সকালে ওঠার জন্য অ্যালার্মটা একটা নির্দিষ্ট জায়গায় রাখত, যেখান থেকে তাকে উঠেই বন্ধ করতে হতো। উঠেই সে 5 মিনিট বসে শুধু শ্বাসের ওপর মনোযোগ দিত। মাইন্ডফুলনেস ছাড়লে চলবে না। তারপর একটা ছোট্ট চেকলিস্ট বানালো, মেডিটেশন করা, 1 ঘন্টা পড়া, সকাল 10টা পর্যন্ত মোবাইল এড়িয়ে চলা, পানি পান করা, এরকম ছোট ছোট জিনিস। সে জানতো যে এই অভ্যাসগুলো খুব আকর্ষণীয় নয়, কিন্তু এগুলোই তার সিস্টেম হয়ে উঠছিল। এখন তাকে প্রতিদিন ভেবে চিনতে মোটিভেশন খুঁজতে হতো না, সিস্টেমটাই তাকে একটা প্রবাহের মধ্যে নিয়ে যেত। একদিন তার বন্ধু বিকাশ এসে বলল, তোকে দেখে মনে হয় তুই প্রতিদিন একই শক্তির সাথে কাজ করিস, কিভাবে করিস? অলি হেসে বলল, শক্তি তো ওঠানামা করে ভাই, কিন্তু আমার রুটিন করে না। মানে? অলি তাকে একদিনের রুটিন দেখালো। কোনো জমকালো টাইম টেবিল নয়, শুধু সাধারণ কিছু জিনিস। উঠার সময় নির্দিষ্ট, বিরতির সময় হাঁটা, সোশ্যাল মিডিয়া ব্লক করার জন্য একটা অ্যাপ ইনস্টল করা, আর দিনে একটা নির্দিষ্ট সময় রিভিশন করা। সে তার লক্ষ্যকে অনেকগুলো ছোট ছোট ধাপে ভাগ করে নিয়েছিল। বিকাশ বলল, তাহলে এখন আর মোটিভেশনের প্রয়োজন হয় না? অলি বলল, হয়, কিন্তু আমি এখন সেটার ওপর নির্ভর করি না। যেমন ট্রেন চালানোর জন্য শুরুতে ইঞ্জিনকে জোর লাগাতে হয়, কিন্তু একবার গতি চলে এলে সিস্টেমটাই তাকে স্থির রাখে। আমার সিস্টেমই আমার ট্রেন। এখন যদি কোনোদিন তার মন একেবারেই না লাগতো, তাহলেও সে তার অভ্যেসের মাধ্যমে কিছু না কিছু প্রোডাক্টিভ করে নিত। যেমন পড়ার মন না করলে সে রিভিশন নোটসগুলো গুছিয়ে নিত বা মক টেস্ট রিভিউ করত, কারণ এগুলো সিস্টেমের অংশ ছিল। ধীরে ধীরে তার মস্তিষ্ক প্রশিক্ষিত হয়ে গেল। সকালে উঠে অটোমোডে মেডিটেশন, তারপর বেসিক পড়াশোনা, তারপর ছোট বিরতি, সব কিছু একটা রিচুয়ালের মতো প্রবাহিত হতে লাগলো। সিস্টেমের আরেকটা সুবিধা সে তখন দেখল যখন তার বাড়িতে হঠাৎ করে পারিবারিক সমস্যা দেখা দিল। কয়েকদিন খুব মানসিক চাপের মধ্যে ছিল, কিন্তু যেহেতু তার রুটিন আগে থেকে সেট করা ছিল, সেই বিশৃঙ্খলার মধ্যেও নিজেকে পুরোপুরি হারিয়ে যেতে দেয়নি। পড়ার মান হয়তো কিছুটা কমে গিয়েছিল, কিন্তু অভ্যাসটা বজায় ছিল, আর এটাই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছিল। তারপর সে একটা নতুন জিনিস যোগ করলো, ইন্টেনশন সেটিং। এখন সে প্রতিদিন সকালে মাত্র 1 মিনিট নিজেকে জিজ্ঞেস করত, আজ আমার প্রধান উদ্দেশ্য কি? কখনো উত্তর হতো রিভিশন শেষ করা, কখনো হতো মনোযোগ ধরে রাখা, আবার কখনো শুধু শান্ত থাকা। এই ছোট্ট প্রশ্নটা তার দিনকে একটা দিক নির্দেশনা দিত। এখন সে শুধু চেকলিস্ট ফলো করছিল না, সে প্রত্যেকটা কাজ একটা উদ্দেশ্যের সাথে করছিল। এতে তার সিস্টেম আরও মজবুত হয়ে গেল। আবার যখন কোনো দিন মোটিভেশন পুরোপুরি উধাও হয়ে যেত, অলি নিজেকে জিজ্ঞেস করত, আমার কি আজও সেই বেসিক স্টেপসগুলো ফলো করা উচিত? আর উত্তর হতো হ্যাঁ, কারণ এই সিস্টেমটাই তাকে ভারসাম্যে রাখবে। এখন সে সবাইকে বোঝাতে শুরু করলো যে মোটিভেশন মাঝে মাঝে স্ফুল্লিঙ্গ দেয়, কিন্তু সিস্টেম আগুনকে জ্বালিয়ে রাখে। সে নিজের একটা দর্শন তৈরি করে নিয়েছিল, স্বপ্ন অনুপ্রেরণা দিয়ে নয়, কাজ দিয়ে পূরণ হয়, আর কাজের জন্য প্রয়োজন সিস্টেম। কয়েক মাস পর যখন তার সিনিয়ররা জিজ্ঞেস করলো, তুই কিভাবে এত ধারাবাহিকতা বজায় রাখিস? তখন অলি বলল, আমি রোজ জেতার চেষ্টা করি না, আমি শুধু রোজ খেলি সিস্টেমের সাথে। এখন অলির জন্য সুশৃঙ্খল থাকা কোনো লড়াই ছিল না,
সে শুধু তার সিস্টেম ফলো করত। আবহাওয়া ভালো হোক বা খারাপ, মন ভালো থাকুক বা খারাপ, সিস্টেম তাকে প্রতিদিন মাটিতে পা রাখতে সাহায্য করত। একদিন লাইব্রেরিতে কেউ জিজ্ঞেস করলো, তোর কি একঘেয়ে লাগে না রোজ একই জিনিস করতে? অলি হেসে বলল, লাগে, কিন্তু সিস্টেম একঘেয়ে হয় না, সিস্টেম হয় নির্ভরযোগ্য। এখন তার কাছে সেই সব প্রশ্নের উত্তর ছিল যা সে কখনো নিজেকে জিজ্ঞেস করত। সে জেনে গিয়েছিল যে সফল হওয়ার জন্য বীরত্বের প্রয়োজন নেই, অভ্যেসের প্রয়োজন। আর অভ্যেস তখনই টেকে যখন তা সিস্টেমের অংশ হয়ে যায়। তার ডায়েরিতে এখন আরও একটা লাইন যুক্ত হয়েছিল, সিস্টেম মিজাজের চেয়ে শক্তিশালী, অনুভূতি ফুরিয়ে গেলেও সিস্টেমকে অনুসরণ করো। এখন মোটিভেশন তার জীবনে অতিথির মতো আসতো, কিন্তু সিস্টেম একটা স্থায়ী রুমমেট হয়ে গিয়েছিল। আর হয়তো এটাই ছিল আসল রূপান্তর, অস্থায়ী উত্তেজনা থেকে বেরিয়ে টেকসই শৃঙ্খলায় প্রবেশ করা। অলি এখন শুধু বই পড়তো না, সে নিজেই একটা জীবন্ত গল্প হয়ে উঠেছিল, যেখানে ওঠানামা ছিল, কিন্তু সিস্টেম তাকে সব সময় পথে ফিরিয়ে আনত। আর হয়তো এই জন্যই সে প্রত্যেক নতুন দিনকে একজন পরিচিত বন্ধুর মতো স্বাগত জানাতো। চল আজ আবার সেই বেসিকগুলো করি, কারণ এই বেসিকগুলোই আমার উন্নতির ভিত্তি। অলির জীবনে এখন ডিসিপ্লিন, মাইন্ডফুলনেস এবং সিস্টেম একটা মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিল। তার পারফরম্যান্স আগের চেয়ে ভালো ছিল, মনোযোগ বেড়ে গিয়েছিল এবং সে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করত। কিন্তু একটা বিষয় সে তখনও লক্ষ্য করত, কিছু কিছু পছন্দের ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ এখনও ততটা শক্তিশালী ছিল না যতটা হওয়া উচিত। যেমন যখনই তার প্রিয় স্ট্রিট ফুড সামনে আসতো, সে তার ডায়েটের নিয়ম ভুলে যেত। যখন কোনো নতুন সিরিজ রিলিজ হতো, তখন নিজেকে বিঞ্জ ওয়াচ থেকে আটকানো খুব কঠিন লাগতো। সে বুঝতে পারছিল যে তার ইচ্ছাশক্তি সব জায়গায় সমান শক্তিশালী নয়। সে সিস্টেম তো মেনে চলছিল, কিন্তু কিছু ট্রিগারের সামনে এখনও দুর্বল হয়ে পড়ত। এক সন্ধে মহিনের সাথে পার্কে হাঁটতে হাঁটতে সেই কথাটা বলল, ভাই আমি ডিসিপ্লিন তো রাখি, কিন্তু কিছু প্রলোভন এমন আছে যা থেকে বাঁচা এখনও খুব কঠিন। সেই সময় সব যুক্তি উধাও হয়ে যায়। মহিন হাসলো আর বলল, ভাই ইচ্ছাশক্তি একটা পেশির মতো, যেমন জিমে পেশি তৈরি করা হয়, তেমনই একেও প্রশিক্ষণ দিতে হয়। আর মনে রাখিস, পেশিকে শক্তিশালী করার জন্য তাকে ব্যবহারও করতে হয় আর বিশ্রামও দিতে হয়। অলির একটু আগ্রহ হলো, মানে আমি আমার ইচ্ছাশক্তিকেও প্রশিক্ষণ দিতে পারি? একদমই। আর এর জন্য কিছু ছোট ছোট ব্যায়াম আছে যা খুব শক্তিশালী, যেমন ঠান্ডা পানি দিয়ে গোসল করা। এটা শুনতে সহজ লাগলেও করতে গিয়ে মজা আসে, কারণ এটা তোর কমফর্ট জোনের সাথে সরাসরি লড়াই। অলিভ কাছে এই আইডিয়াটা একটু ভয়ের লাগলো, ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করা একেবারেই না। কিন্তু ভেতরে ভেতরে সে ভাবলো, যদি আমাকে আমার ইচ্ছা শক্তি বাড়াতে হয়, তাহলে আমাকে আমার কমফর্টের সীমানা ভাঙতে হবে। পরের দিন সকালে সে নিজেকে একটা চ্যালেঞ্জ দিল। কল থেকে ঠান্ডা পানি ছাড়লো আর এক মুহূর্ত শুধু পানির দিকে তাকিয়ে রইল। মন অজুহাত বানাতে শুরু করলো, আজ নয় কাল থেকে করব, আজ তো পরীক্ষাও আছে, অসুস্থ হয়ে গেলে কি হবে? কিন্তু সে নিজেকে বলল, আমি শুধু 10 সেকেন্ড চেষ্টা করব, মাত্র 10 সেকেন্ড। সে পানির নিচে গেল আর একটা ঝটকা অনুভব করল। ঠান্ডাটা যেন সরাসরি আত্মাকে ছুঁয়ে গেল। কিন্তু সে থামল না। দাঁত কিরমির করতে করতেও সে নিজেকে মনে করাচ্ছিল, এটা প্রশিক্ষণ, এটা শুধু ইচ্ছা শক্তির ব্যায়াম। যখন সে গোসল করে বাইরে এলো, তখন এক অন্যরকম শক্তি অনুভব করল, যেন একটা অদৃশ্য জয় পেয়েছে। এটা শুধু গোসল করা ছিল না, এটা ছিল কমফর্ট জোনকে চ্যালেঞ্জ করা। পরের কয়েকদিন সে এই চ্যালেঞ্জটা রোজ করল। ধীরে ধীরে সে টাইমার বাড়ালো, 10 থেকে 20, তারপর 30 সেকেন্ড। আর একদিন এমন এলো যখন সে পুরো 2 মিনিট ঠান্ডা পানি দিয়ে গোসল করলো, কোনো দ্বিধা ছাড়াই। তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। এখন তার শুধু ইচ্ছা শক্তির উপর বিশ্বাস ছিল না, তার নিজের প্রশিক্ষণের উপরও ভরসা জন্মেছিল। আর একটা কৌশল সে চেষ্টা করলো, সেটা হলো বিলম্বিত সন্তুষ্টি বা ডিলেড গ্র্যাটিফিকেশন। যখনই কোনো লোভনীয় জিনিস সামনে আসতো, যেমন মিষ্টি বা নেটফ্লিক্স, সে নিজেকে বলতো 10 মিনিট পর ভাববো, এখন নয়। আর প্রায়শই দেখা যেত যে 10 মিনিট পর তার মানসিকতা বদলে গেছে। একদিন লাইব্রেরিতে বসেছিল, সামনে তার প্রিয় পেস্ট্রি রাখা। মন তো চাইলো এখনই তুলে নি, কিন্তু সে নিজেকে বলল, যদি আমি 30 মিনিট অপেক্ষা করি, তাহলে এই পেস্ট্রিটা আমি অর্জন করব, যেমন ট্রফি পাওয়া যায়। আর সে অপেক্ষা করল। এই ছোট ছোট জয়গুলো তার ইচ্ছা শক্তিকে প্রতিদিন মজবুত করে তুলছিল। সে এখন নিজেকে একজন অ্যাথলিটের মতো কল্পনা করত। শুধু পার্থক্য ছিল এই যে তার ক্ষেত্রটা ছিল মানসিক শক্তির।
যেমন পেশি বাড়ার জন্য ওয়ার্কআউট, রেপিটিশন আর রিকভারি দরকার, তেমনই ইচ্ছাশক্তির জন্য প্রতিদিনের প্রচেষ্টা, সচেতন সিদ্ধান্ত এবং সঠিক বিশ্রাম প্রয়োজন। সে এখন আর ইচ্ছাশক্তি নষ্ট করত না। সে তার দৈনন্দিন রুটিনে কিছু উচ্চ ইচ্ছাশক্তির কাজ সকালের দিকে রাখত, যখন তার মন সতেজ থাকত, যেমন কঠিন বিষয়ের পড়াশোনা, মনোযোগ ধরে রাখা এবং নতুন অভ্যেস তৈরি করা। একদিন সে হাঁটছিল আর একটা বিলবোর্ড দেখল। ডিসিপ্লিন হলো তুমি এখন কি চাও এবং তুমি সবচেয়ে বেশি কি চাও তার মধ্যে একটাকে বেছে নেওয়া। সেই উক্তিটা তার ডায়েরিতে লিখল আর একটা দেয়ালে আটকে দিল। এখন সে প্রত্যেকবার ওই উক্তিটা দেখে নিজেকে জিজ্ঞেস করত, তুই এখন কি চাস আর শেষ পর্যন্ত কি চাস? সে জেনে গিয়েছিল যে ইচ্ছাশক্তি একটা সীমিত জিনিস। যদি সারাদিনে তাকে ছোট জিনিসের জন্য ব্যবহার করে ফেলা হয়, তাহলে জরুরি কাজের জন্য কিছুই বাঁচবে না। তাই সে তার শক্তিকে প্রাধান্য দিতে শিখল। সে আরেকটা সিস্টেম বানালো, উইল পাওয়ার ট্র্যাকার। তাতে সে রোজ তার ছোট বড় জয়গুলো নোট করত, যেমন ঠান্ডা পানি দিয়ে গোসল সম্পন্ন, 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, জাঙ্ক ফুড প্রতিরোধ করা, 1 ঘন্টা গভীর কাজ করা। প্রত্যেকটা টিকমার্ক তার ভেতরে একটা সংকেত পাঠাতো, তোর নিয়ন্ত্রণ মজবুত হচ্ছে। এখন যদি কখনো সে কোনো আবেগের কাছে হিরেও যেত, সে নিজেকে অপরাধ বোধে ডোবাত না, বরং সেটাকে একটা মিসড রেপের মতো দেখত। যেমন জিমে কখনো কখনো লিফট করা যায় না, তেমনি আজ ইচ্ছাশক্তি ব্যর্থ হয়েছে, কিছু ব্যাপার না, কাল আবার চেষ্টা করব। সে নিজের থেকে চরম প্রত্যাশা রাখত না, বরং সে ধারাবাহিকতায় বিশ্বাস করত। একদিনের জয় পরের দিনের অনুশীলনে পরিণত হতো। মহিন একদিন তার ঘরে এলো এবং তার হোয়াইট বোর্ডে ওই ট্র্যাকার দেখে বলল, তুই তো এখন সিরিয়াস অ্যাথলিট হয়ে গেছিস, শুধু মনে রাখিস রিকভারি ততটাই জরুরি যতটা প্রচেষ্টা। অলি হাসতে হাসতে বলল, হ্যাঁ ভাই, এখন আমি নিজেকে অতিরিক্ত চাপ দিই না। মেডিটেশন, হালকা মিউজিক আর তাড়াতাড়ি ঘুম, এগুলোই আমার রিকভারি টুল। এখন সে ইচ্ছাশক্তিকে বার্ন আউটের মতো নয়, ভারসাম্যের মতো দেখত। সে বুঝতে পেরেছিল যে শক্তিশালী মানে শুধু ধাক্কা দেওয়া নয়, স্মার্টলি ধাক্কা দেওয়া। কয়েক সপ্তাহ পর সে নিজের মধ্যে এক ধরনের শান্ত ভাব লক্ষ্য করল। কোনো প্রলোভন সামনে এলেই সে আতঙ্কিত হতো না। সে শুধু সেটাকে পর্যবেক্ষণ করত, থামত, তারপর সিদ্ধান্ত নিত। এখন তার ডিফল্ট রিয়াকশন আবেগপ্রবণ ছিল না, চিন্তাশীল ছিল। একদিন যখন তার ছোট ভাই পরীক্ষার টেনশনে মোবাইল গেম খেলতে শুরু করলো, অলি তার থেকে কিছু কেড়ে নিল না, শুধু ধীরে ধীরে বলল, প্রত্যেকবার যখন তুই আরামকে বেছে নিস, তোর ইচ্ছাশক্তি একটু দুর্বল হয়ে যায়। চল একটা চ্যালেঞ্জ নি, আজ শুধু 30 মিনিট প্রতিরোধ করে দেখ, মাত্র 30 মিনিট। ভাই হেসে মানা করলো, কিন্তু কিছুক্ষণ পরই সে নিজেই এসে বলল, ভাই আমি 30 নয় 45 মিনিট প্রতিরোধ করেছি, দারুণ লাগলো। অলি তার পিঠ চাপড়ে দিল আর ভাবল, এটা শুধু আমার নয়, এখন অন্যদের ইচ্ছাশক্তিও প্রশিক্ষিত হচ্ছে। এখন তার গল্প শুধু পড়াশোনা বা ডিসিপ্লিন পর্যন্ত সীমিত ছিল না। এখন সে তার আরামকে নিয়ন্ত্রণে রাখত, আরাম তাকে নয়। আর এই শক্তি কোনো সুপারহিরো কাছ থেকে আসেনি, এটা এসেছিল রোজকার ঠান্ডা পানি দিয়ে গোসল, প্রতিরোধ করা মিষ্টি আর থামিয়ে দেওয়া আবেগ থেকে। এখন যদি কেউ তাকে জিজ্ঞেস করত ইচ্ছাশক্তি কিভাবে শক্তিশালী হয়, তাহলে সে বলতো পেশির মতো, দৈনিক অনুশীলন, একটু অস্বস্তি আর অনেক ধৈর্য দিয়ে। অলির ধাত্রা এখন এক নতুন দিকে ছিল। সে জেনে গিয়েছিল যে আসল শক্তি বাইরের নিয়ন্ত্রণে নয়, ভেতরের নিয়ন্ত্রণে থাকে। আর প্রত্যেকবার যখন সে ঠান্ডা পানি দিয়ে গোসল করত, সে শুধু শরীর নয়, নিজের ইচ্ছাশক্তিকেও সতেজ করত। হয়তো এটাই ছিল তার সবচেয়ে বড় জয়, কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের সীমানাকে নতুন করে সংজ্ঞায়িত করা। প্রতিদিন নিজের কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করা, ঠান্ডা পানি দিয়ে গোসল করা, মনোযোগ ধরে রাখা। অলির জীবন এখন আগের মতো একেবারে ছিল না। এখন তার মধ্যে একটা স্বচ্ছতা ছিল, একটা স্থিতিশীলতা ছিল। কিন্তু তবুও মাঝে মাঝে এমন হতো যে দিন শেষে সে একটু দিশাহারা বোধ করত। মনে হতো যেন সারাদিনে অনেক কিছু করেছে, কিন্তু সব কিছুই যেন একটা রুটিনের অংশ। কোনো গভীর অর্থ বা ভেতরের সংযোগ অনুপস্থিত ছিল। একদিন সন্ধ্যায় মহিন আবার এলো আর দুজনে ছাদে বসে চা খাচ্ছিল। কথায় কথায় অলি বলল, ভাই সব কিছু ঠিকঠাক চলছে, অভ্যাসগুলোও শক্তিশালী হচ্ছে, কিন্তু তবুও কিছু একটা কমতি লাগে। মনে হয় যেন শুধু কাজ করে যাচ্ছি, কিন্তু কেন করছি সেটা রোজ মনে থাকে না। মহিন হাসলো আর বলল, তাহলে এখন তোর দরকার একটা ম্যাজিক টুল, ইন্টেনশন জার্নাল। ইন্টেনশন জার্নাল? অলি ভ্রু তুলে জিজ্ঞেস করলো, এটা আবার কি জিনিস? হ্যাঁ, আর হয়তো এটা আমার শেখার সবচেয়ে শক্তিশালী জিনিস, মহিন বলল।
এতে আমরা রোজ সকালে কিছু সাধারণ জিনিস লিখি। আজকের ফোকাস কি, আজ আমি কেন কাজ করছি, আর দিনের শেষে একটুখানি প্রতিফলন, আমি কি আমার ইন্টেনশনের সাথে যুক্ত ছিলাম নাকি হারিয়ে গিয়েছিলাম। অলির কাছে এই ধারণাটা একটু নতুন লাগলো, কিন্তু সে চেষ্টা করার কথা ভাবলো। সেই রাতে সে তার পুরনো নোটবুক বের করলো আর প্রথম পাতায় লিখলো, আমার ইন্টেনশন জার্নাল আজ থেকে শুরু। পরের দিন সকালে উঠেই মোবাইল চেক করার আগে সে পেন তুলে লিখলো, আজকের ফোকাস 3 ঘন্টা গভীর কাজ করা। আমার কেন, আমি নিজের উপর গর্ব করতে চাই, নিজের ভবিষ্যতের জন্য শক্তিশালী হতে চাই। রিমাইন্ডার, মনোযোগ বিচ্ছিন্নকারী জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই 3টে সাধারণ লাইন লিখে তার মনে হলো যেন দিনের শুরুটা একটা মিশনের মতো হয়েছে। এখন সে শুধু কাজ করছিল না, সে তার কেনটাকে সাথে নিয়ে চলছিল। সারাদিনে যখনই সে একঘেয়ে বোধ করত বা স্ক্রোল করার মন করত, সে তার জার্নালে লেখা কেনটা মনে করত। গর্ব অনুভব করতে হবে, শুধু এইটুকু মনে করাই তার মনকে রিসেট করার জন্য যথেষ্ট ছিল। আর সবচেয়ে মজার অংশটা এলো রাতে, যখন সে দিনের শেষে প্রতিফলন লিখল। সে নিজেকে সাধারণ কিছু প্রশ্ন করল, আমি কি আমার ইন্টেনশনের সাথে যুক্ত ছিলাম, কোথায় আমি হারিয়ে গিয়েছিলাম, কাল আমি কি আরও ভালো করব। সেদিন সে লিখল, বেশিরভাগ সময়ে যুক্ত ছিলাম, কিন্তু লাঞ্চের পর 20 মিনিট ইনস্টাগ্রামে নষ্ট হয়েছে, কাল ওই সময়ে 10 মিনিট হাঁটব। এই ছোট ছোট প্রতিফলনগুলো যেন রোজ তার মস্তিষ্ককে টিউন করছিল, যেমন কোনো কম্পাস রোজ তাকে মনে করিয়ে দেয় যে তার দিক কোনটা। কয়েক সপ্তাহের মধ্যে এই জার্নালটা তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল। এখন প্রত্যেক সকালে উঠেই মোবাইল নয়, জার্নাল খুলত। এখন তার প্রতিটি দিন একটা উদ্দেশ্যের সাথে শুরু হতো এবং একটা সৎ আত্মপরীক্ষার সাথে শেষ হতো। একদিন তার ছোট ভাই তাকে নোটবুকে কিছু লিখতে দেখে বলল, ভাই রোজ রোজ ডায়েরিতে এমন কি লিখিস? অলি হাসিমুখে জবাব দিল, এটা ডায়েরি নয়, এটা একটা আয়না। এতে আমি রোজ নিজেকে দেখি, শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও। আরেকটা মজার ব্যাপার হলো, এই জার্নালিং অভ্যাসটা তার উৎপাদনশীলতাও বাড়িয়ে দিয়েছিল। এখন সে এলোমেলোভাবে কাজ করতো না, প্রত্যেকটা কাজ করার আগে সে একটা বিরতি নিয়ে ভাবত, এটা কি আজকের ইন্টেনশনের সাথে মেলে? অনেক সময় সে কিছু কাজ বাদ দিত, কারণ সে জেনে গিয়েছিল যে সব কিছু করা জরুরি নয়, শুধু সেই কাজগুলো করা জরুরি যা তার কেনর সাথে যুক্ত। সে আরেকটা কৌশল তৈরি করলো, প্রতি রবিবার সে পুরো সপ্তাহের ইন্টেনশন জার্নালগুলো আবার পড়ত এবং সাপ্তাহিক প্রতিফলন করত। সেটাতে এমন কিছু প্যাটার্ন লক্ষ্য করলো, যেমন সপ্তাহের মাঝে ফোকাস একটু দুর্বল হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার প্রলোভন বেশিরভাগ সময় সন্ধ্যায় আসে। যখনই সে কেনটা শক্তিশালীভাবে লিখে, দিনটা শক্তিশালী হয়। এই প্যাটার্নগুলো জেনে সে কিছু স্মার্ট পরিবর্তন আনলো, যেমন বুধবার সে একটু অতিরিক্ত মোটিভেশনের পরিকল্পনা করত এবং সন্ধ্যায় ফোনটা এয়ারপ্লেন মোডে রাখত। এখন অলি শুধু ডিসিপ্লিনে বাঁধছিল না, সে ইন্টেনশনের সাথে বাঁধছিল। তার প্রতিটা সিদ্ধান্ত এখন এলোমেলো নয়, বরং মননশীল হয়ে উঠছিল। কয়েক সপ্তাহ পর তার কলেজে একটা সেশন হলো, কিভাবে শক্তিশালী দৈনিক রুটিন তৈরি করা যায়। সেখানে যখন বক্তা জিজ্ঞেস করলেন, কারো কাছে কি কোনো ইউনিক রুটিন আছে যা তার জীবন বদলে দিচ্ছে, তখন অলি হাত তুলল এবং তার ইন্টেনশন জার্নালের কথা বলল। সব ছাত্রছাত্রী তার কথা শুনছিল, যেন কোনো গোপন অস্ত্রের কথা জানতে পারছে। আর সেই মুহূর্তে অলি বুঝল যে তার যাত্রা এখন শুধু ব্যক্তিগত নয়, এটা অনুপ্রেরণা হয়ে উঠেছে। পরে একজন জুনিয়র তার কাছে এসে বলল, ভাই আজ থেকে আমিও জার্নাল শুরু করছি। আপনি একদম সহজ ভাষায় যা বোঝালেন তাতে সত্যিই মোটিভেশন পেলাম। অলি সেই জুনিয়রকে একটা পুরনো খালি নোটবুক দিয়ে বলল, ব্যাস শুরু কর। প্রথম দিন যদি কিছু অপূর্ণও লিখিস কোনো ব্যাপার না, শুধু সৎ থাকিস। এখন অলির জীবনে স্বচ্ছতা ছিল, উদ্দেশ্য ছিল এবং প্রতিদিন একটা ইচ্ছাকৃত শক্তি ছিল। যখনই কোনো কঠিন দিন আসতো, সে শুধু তার জার্নালে পুরনো পাতাগুলো খুলতো আর পড়ত। আজকের ফোকাস, পরিস্থিতি খারাপ হলেও শান্ত থাকা। আমার কেন, আমি মানসিকভাবে স্থিতিশীল হতে চাই। প্রতিফলন, আজ আমি তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখিয়েছি, কিন্তু কাল আমি আরও বেশি সচেতনতার অনুশীলন করব। প্রত্যেকটা পাতা যেন তার মেন্টর হয়ে গিয়েছিল, যে তার অগ্রগতির রেকর্ডও রাখত আর মোটিভেশনও দিত। একদিন যখন সে তার জার্নালের 100তম পাতাটি সম্পন্ন করলো, তখন সে নিজেকে একটা নোট লিখল, প্রিয় অলি, তোর কোনো বাইরের অনুপ্রেরণার প্রয়োজন নেই, তুই নিজেই তোর সেরা গাইড। তোর কেন তোকে প্রত্যেক ঝড়ে স্থির রাখবে। শুধু লিখতে থাকো, সারিবদ্ধ হতে থাকো আর এগিয়ে যেতে থাকো। এখন তার যাত্রা সম্পূর্ণ হয়েছিল, কিন্তু উন্নতি কখনো শেষ হয় না।
অলি জেনে গিয়েছিল যে শক্তিশালী মানে প্রতিদিন ভারী কাজ করা নয়, কখনো কখনো শুধু পেন তুলে নিজের ভেতরে উকি দেওয়াই সবচেয়ে বড় পদক্ষেপ। তার উপসংহার এখন একেবারে পরিষ্কার। ডিসিপ্লিন, সিস্টেম, ইচ্ছাশক্তি আর ইন্টেনশন, এই সব কিছুর মিলিত রূপই আসল পরিবর্তন নিয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সামারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সামারিটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের ধন্যবাদ।